যে বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরে কয়েকশো মানুষ জীবন দিয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর কয়েকজন জীবন দিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে আমরা পারবোটা কি? 24-এর গণ অভ্যুত্থান যেটা, এই গণ অভ্যুত্থানের কিন্তু একক কোনো মাস্টার মাইন্ড নেই। আমরা সবাই মাস্টার মাইন্ড এবং কেউ মাস্টার মাইন্ড না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, এই মুহূর্তে দেশের পরিস্থিতি যদি আমরা জানাই আপনাদের, বন্যা এবং পাহাড় ধসে মৃত্যু বেড়ে 44 জন হয়েছে এবং ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ। সরকারের হিসেবে দেশের 7 জেলায় 386টি ইউনিয়ন ও 11টি পৌরসভা প্লাবিত হয়েছে। বন্যা এবং পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্বাঞ্চলের 44 জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি এবং আরেকজন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সাথে। আমার সাথে রয়েছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং রয়েছেন ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি, গণ অধিকার পরিষদ। শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বন্যার যে পরিস্থিতি বর্তমানে এই মুহূর্তে দেশের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যে ধরনের পদক্ষেপ নেয়ার কথা ছিল এবং সরকারের যে পদক্ষেপ আমরা দেখছি এই মুহূর্ত পর্যন্ত, যে খবরটি শুরুতেই বলছিলাম যে মৃত্যু বেড়ে 44 এবং ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি মানুষ, এত মানুষ এই দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন। আমি শুরুটা করতে চাই ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ আপনাকে দিয়ে। যেই বন্যার পাহাড় ধস গতানুগতিকভাবে বাংলাদেশে চিত্র, প্রতি বছরই আমরা এই সময়টাতে বন্যার এমন একটা চিত্র দেখে থাকি। এই আসন্ন বন্যা বা এই সংকট নিয়ে সরকারের যে ব্যবস্থাপনা বা দুর্যোগ মোকাবেলায় যে আগে নেয়ার মতো ব্যবস্থা, সেটিকে আপনার কাছে পর্যাপ্ত মনে হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি সহ আমাদের সহ আলোচক মণ্ডলী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আসলে আমরা সবাই জানি যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের উজান থেকে আসা ঢলের কারণে এবং অতিবৃষ্টির কারণে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 7টি জেলা, বিশেষ করে আমাদের দক্ষিণ চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং কক্সবাজারে ইতিমধ্যে সম্ভবত 50-এর কাছাকাছি সাধারণ জনগণ মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে এবং 1 মিলিয়নের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ খুব কষ্টের মধ্যে সময় অতিবাহিত করছে। এবং আমি আজকে নিউজে দেখলাম যে কবর থেকে স্রোতের কারণে লাশগুলো বেরিয়ে চলে যাচ্ছে, মানুষ লাশ নিয়ে ঘুরছে, কোথায় কবরস্থ করবে এরকম একটা সিচুয়েশন পার করছে এবং হঠাৎ করে। এবং আপনি দেখবেন যে এই ধরনের সমস্যাগুলো প্রতি বছরই কিন্তু আমরা ফেস করছি। প্রতি বছরে এই সময়ে 2টা কারণে, একটা হলো অতিবৃষ্টির কারণে, আর একটা উজান থেকে আসা পানির কারণে, কিংবা এই যে আমাদের 54টি যে নদীর মুখে যে বাঁধগুলো দেওয়া আছে, বিশেষ করে আমাদের ফারাক্কা, গজলডোবা কিংবা ডুমুর যে বাঁধগুলো দেওয়া আছে, এগুলো আপনার একটা সময় খরা, সেখানে পানি আসছে না, আর একটা সময় অতি পানি ছেড়ে যাচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে। এই 2টি কারণে আমাদের কিন্তু মাঝে মধ্যে আমরা ভয়াবহ সমস্যা ফেস করছি। এবং আমার কাছে মনে হয় এবং কন্টিনিউয়াস একটা প্রবলেম, প্রতি বছর পাহাড় ধসে পড়ছে, এত বেশি মাটি কাটা হচ্ছে, সেখানে অবৈধভাবে বিল্ডিং তৈরি করা হচ্ছে সেখানে, যার কারণে পাহাড় ধসে পড়ছে। এই সব কিছু কারণেই এই প্রতি বছর এই ঘটনাগুলো রেগুলার ঘটছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সরকার ইতিমধ্যে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী 10টি ইনিশিয়েটিভের বিষয়ে বলেছে, ত্রাণ পাঠানোর কথা বলেছে, রিস্কে করার কথা বলেছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো যথেষ্ট নয়, আমাদের আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। আমাদের সরকারি বেসরকারিভাবে আমরা বিরোধী দলের পক্ষ থেকে দেখলাম, বিরোধী দলের প্রধান তিনিও গিয়েছেন, সরাসরি তিনি মাঠে কাজ করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 50,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় সরকারিভাবে এবং সামগ্রিকভাবে বাংলাদেশ জাতি হিসেবে সবাইকে আমার আরও এগিয়ে যাওয়া দরকার এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কারণ প্রাকৃতিক দুর্যোগ এটিতে আসলে একটি শুধুমাত্র সরকারের পক্ষ থেকে যে করণীয় বিষয় তা তো না, বিরোধী দলেরও অনেক কিছু করার রয়েছে আমরা জানি। তো সেখানে সরকারের পাশাপাশি জামায়াতে ইসলামের আমরা দেখলাম যে শফিকুর রহমান নিজেই গিয়েছেন সাতকানিয়াতে এবং বাঁশখালীর বন্যা কবলিত দুর্গত এলাকা তিনি পরিদর্শন করেছেন, ত্রাণ বিতরণ করেছেন। কিন্তু সমন্বিতভাবে সরকারকে সহযোগিতা করে কোনো উদ্যোগ কি নেওয়া যায় কিনা? কারণ এটা নতুন কোনো ঘটনা নয় আমাদের দেশে। আসলে
বিরোধী দল গিয়েছে, ত্রাণ দেওয়ার চেষ্টা করছে। বিরোধী দলের একটা বিষয় হয়েছে, ত্রাণ কতটুকু দিতে পারছে না পারছে, তার চেয়ে বড় বিষয় হলো বিরোধী দলের প্রধান যাওয়ার কারণে, মাঠে পাড়িতে নেমে কাজ করার কারণে আমরা কিন্তু সবাই কিন্তু বিষয়টা সবাই অ্যাকনোলেজ চলে আসছে যে এত বড় ঘটনা ঘটছে, আমরা কিন্তু খুব বেশি জানতে পারছি না। কিন্তু এখন কিন্তু আমরা সবাই যে জেনে ফেলছি যে একটা রাজনৈতিক দলের প্রধান, বিরোধী দলের প্রধান তিনি মাঠে গিয়েছেন, কাজ করছেন। এই ক্ষেত্রে আমি মনে করি সরকার এবং বিরোধী দল এবং সাধারণ জনগণ, অন্য চ্যারিটি যারা আছে, সবাই যদি একসাথে কাজ করে এবং বিদেশি যে চ্যারিটিগুলো আছে তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি পরিকল্পিতভাবে, অপরিকল্পিত না। কিন্তু আমি ইতিমধ্যে জানি শত শত এনজিও সেখানে গেছে হেল্প করার জন্য, কিন্তু পরিকল্পনার অভাব। তো এখানে সরকার যদি ডিসি অফিস, ইউনো অফিস, গভর্নমেন্ট, এরপরে অন্যান্য যে সংস্থাগুলো আছে সবগুলো যদি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় জনগণের জন্য কষ্ট কিছুটা হলে কম লাঘব হবে। জি, ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আবারও আসবো আপনার কাছে। ফারুক হাসান, প্রতি বছর আমরা যে চিত্রটা দেখি যে বন্যা, পাহাড় ধস, অতিবৃষ্টি, এই ধরনের দুর্যোগ মোকাবেলায় আমরা অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করি, কিন্তু ঘটনাটা ঘটার পরে এর পূর্ববর্তী সময়ে আমরা কখনোই দেখি না যে তৎপর হতে বা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে। প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা খুব কম দেখি। এর কারণটা কি আপনার মনে হয়? যে দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ নিয়ে সবাই যাচ্ছেন এনজিওরা, কিন্তু এর আগে আসলে জুলাই মাস, এই সময়গুলো বৃষ্টির সময়গুলো আমাদের দেশে, এর আগে থেকে কি কোনো ধরনের ব্যবস্থা কি আমরা নিতে পারি না? কারণ আমরা তো জানি প্রতি বছর এই সময়টা এই ধরনের অবস্থার মুখোমুখি আমরা হয়ে থাকি। ধন্যবাদ স্টার নিউজের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক সকলকে। আসলে ইতিমধ্যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি, এটা অত্যন্ত প্যাথেটিক। আমরা ব্যথিত, মর্মাহত। দেশের প্রায় 7 থেকে 8টি জেলায় প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে পানিবন্দী। ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আসলে দেখেন, বন্যা বলেন বা এই ধরনের যে দুর্যোগগুলো, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। আমরা চাইলেও এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না বা পারবো না, কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই। এগুলো আসবেই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কিংবা ধরেন যে পাহাড়ের যে ঢল। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো আর্টিফিশিয়াল নানান কারণে অনেক সময় হয়ে থাকে। আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধু দেশ অনেক সময় তাদের যে বাঁধ, এই বাঁধগুলো খুলে দিয়ে আমাদেরকে বন্যার পানিতে ভাসিয়ে দেয় মাঝে মাঝে। সেই কারণগুলো রয়েছে। তো এখন যেহেতু এই প্রাকৃতিক দুর্যোগ আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে আমরা পারবোটা কি? এই যে আপনি বললেন যে প্রি মেজার্স, আমরা আসলে পূর্ব প্রস্তুতি কেন নিচ্ছি না যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমাতে পারি? এখন দেখেন, এই যে পানিটা, সেটা হোক বৃষ্টির পানি কিংবা পাহাড়ি ঢল, এই পানিটা নিম্ন অঞ্চলে তো যাবে, সমুদ্রে যাবে। এই যাওয়ার যে গতিপথ, যে রাস্তা, এই রাস্তা যখন আপনি পরিকল্পিতভাবে বন্ধ করে দেবেন, তখন তো এই পানিটা যেতে পারবে না। যেমন ধরুন আমাদের যে বাংলাদেশের নদীগুলো, এই নদীগুলো পরিকল্পিতভাবে আমরা ভরাট করে ফেলি। নদীর দুই সাইড দেখেন, অধিকাংশ নদীর দুই পার রাজনৈতিক নেতারাই কিন্তু এগুলো দখল করে রিসোর্ট বানায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান বানায়, নানানভাবে এই নদীগুলোকে দখলে নেয়। যখন এই পানির প্রবাহটা বাধাপ্রাপ্ত হয়, তখনই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবার ধরেন আমাদের এই যে হাওড় অঞ্চল, এই অঞ্চলে আমরা দেখলাম অপরিকল্পিত উন্নয়ন। এই উন্নয়নের নামে আবার হাজার কোটি টাকা হরিলুটও হয়েছে। রাস্তা বানিয়েছে, ওই উজানের পানি যখন আসে সিলেট অঞ্চল দিয়ে বা ইন্ডিয়া থেকে, এই পানি কিন্তু আমাদের নিম্ন অঞ্চলে আর যেতে পারে না, ওই আমাদের রাস্তায় বাধাপ্রাপ্ত হয়। এই যে কারণগুলো, পাহাড়ে এই যে পাহাড় ধস কেন হচ্ছে? প্রত্যেক বছর পাহাড় কেটে আমি আবারও আসবো আপনার কাছে, মানে বসতি গড়া হচ্ছে। এই যে বসতি গড়া, এরা কারা করছে? ক্ষমতাসীনরা। বিগত সময়ে আওয়ামী লীগ করেছে, এখন যারা পাওয়ারে, ক্ষমতায়, তারা শেল্টার দিচ্ছে, তারা নিয়ন্ত্রণ করছে, তাদের নিয়ন্ত্রণেই এই কাজগুলো হচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, নদী শাসন বন্ধ করতে পারি, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে পারি, আমরা ওই যে অপরিকল্পিত উন্নয়ন, এগুলো যদি ঠেকাতে পারি, আমরা যদি পাহাড় কাটা বন্ধ করতে পারি, তাহলেই দেখবেন যে আমাদের দুর্যোগ আসবে, আমরা এগুলো দুর্যোগকে আটকাতে পারবো। বাট দুর্যোগের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটা কমানো সম্ভব। জি, এটা ধন্যবাদ সম্ভব। ফারুক হাসান, আবার আসবো আপনার কাছে। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে আরো একবার আসতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত 10টি উদ্যোগ শিরোনামে বেশ কিছু পদক্ষেপের কথা আমরা দেখলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের এই সংকটে তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে নামার যে নির্দেশ দিয়েছেন, সংসদে জাতীয় প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলায় আসলে তেমন কোনো সমন্বিত উদ্যোগ কি আমরা দেখেছি আসলে, নাকি দেখিনি? আপনি যদি একটু পরিষ্কার করেন। আসলে ইতিপূর্বে কিন্তু বেশ কিছু ইস্যুতে সরকার এবং বিরোধী দল একসাথে কাজ করেছে, যেটা খুবই পজিটিভ বাংলাদেশের জন্য।
আমার কাছে মনে হয় এই মুহূর্ত পর্যন্ত আমরা সরকারি দল এবং বিরোধী দল আমাদের বন্যা মোকাবেলায় যে ইনিশিয়েটিভ দরকার এটা নিয়ে কোনো আলোচনা আসেনি, বাট আমরা প্রত্যাশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল সরকার এবং বিরোধী দল একসাথে এই সমস্যার সমাধানে আমাদের কাজ করা দরকার। আদারওয়াইজ শুধুমাত্র সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কাজ করে সমাধান আসবে না, বাট যত দ্রুত সম্ভব একসাথে কাজ করতে পারে আমার রেজাল্ট তত দ্রুত বেশি ভালো হবে। জি, আমি আবারও যাব ফারুক হাসানের কাছে। আপনি বলছিলেন বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করছিলেন যে এই সমস্যাগুলো না হলে আসলে এই দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুতি নিতে পারতাম, বলেন। হ্যাঁ, ধন্যবাদ। যে কারণগুলোর কথা বললাম এই কারণগুলো যদি আমরা রিডিউস করতে পারি তাহলে কিন্তু আমরা বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। তো যাই হোক, যেহেতু ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়েছে আমাদের দেশে, এটাকে আসলে মোকাবেলা করতে হবে। যদিও এই মোকাবেলা শব্দটা আসলে এখানে সঠিক মানে বলা উচিত না, মানে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয় সেই কমানোর জন্য আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। এখন এই দায়িত্ব যদি আমি সরকারকে একা দেই যে সরকারই সবকিছু করবে, এটা কিন্তু সঠিক না। সরকার তো মানে সর্বনা যে সরকার চাইলেও এই প্রাকৃতিক দুর্যোগ থেকে একাই সবকিছু ধরেন যে করতে পারবে। এখন এখানে বিরোধী দল, অপরাপর রাজনৈতিক দল, জনগণ, সামাজিক সংগঠন সবাইকে এগিয়ে আসতে হবে এবং হচ্ছেটাও তাই, সবাই এগিয়ে আসছে। কিন্তু এখানে অত্যন্ত আনফরচুনেট, এটা এই জন্য আমি বললাম যে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ডাক্তার সাহেব, তিনি সেই হাঁটু কোমর পরিমাণ পানিতে গিয়ে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ। আমাদের উচিত ছিল ওনার এই কাজের প্রশংসা করা, কিন্তু বাংলাদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, যদি এদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, এদেরকে বলি বুদ্ধি প্রতিবন্ধী, এরা এই কাজটার সমালোচনা করছেন। অনেকেই আবার বলছেন যে তিনি পাঞ্জাবি পরে কেন গেলেন না। কি অদ্ভুত রে ভাই, তিনি গিয়েছেন মানুষকে সহযোগিতা করার জন্য, তিনি পাঞ্জাবি পরে যাবেন না শার্ট পরে যাবেন না গেঞ্জি পরে যাবেন, এটা কি ওই সময় বিবেচ্য বিষয়? বরঞ্চ দেখা উচিত তিনি আসলে সহযোগিতা করতে গিয়েছেন কিনা। তিনি সহযোগিতা করতে গিয়েছেন, যেখানে বিএনপির অনেক সিনিয়র নেতা পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছেন কাজটাকে। বাট আমরা সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখতে পাচ্ছি তথাকথিত বুদ্ধিজীবীরা এটা নিয়ে সমালোচনায় মুখর। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল তারা কয়েক ট্রাক ত্রাণ নিয়ে গিয়েছে, আমরা স্যালুট জানিয়েছি। আমাদের পরিষ্কার কথা ভাই, যারা ভালো কাজ করবে, সে জামাতের না বিএনপির না অন্য দলের, ডাজেন্ট ম্যাটার, আমরা অবশ্যই ভালো কাজের প্রশংসা করব, সেটা যে দলই করুক। আর যদি খারাপ কাজ কেউ করে আমরা তার সমালোচনা করবো, সেটা যে দলই করুক। কিন্তু এই যে ভালো কাজের প্রশংসা করতে গিয়েও আমরা ডিভাইডেড করে ফেলি। আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকেই ধরেন যে ফয়সাল ভাই এটা বললেন, জামাত ইসলামের আমির সেখানে গিয়ে আমি মনে করি একটা মেসেজ দিয়েছেন যে আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, আবার একটা দলের আমির, আবার বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা। তো সেই জায়গাতে আমি যদি জনগণের পাশে কোমর পরিমাণ পানিতে নেমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আপনারাও পারবেন, সবাই আসেন। এই যে সবাইকে আসার একটা উদাত্ত আহ্বান, আমি মনে করি এটা অবশ্যই ইতিবাচক এবং সবার উচিত আমরা সবাই দল মত ভুলে কোনো বিভক্তি না রেখে সর্বশক্তি দিয়ে এই ক্ষয়ক্ষতি থেকে জনগণকে রক্ষা করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমি আশা করি সবাই ইনশাআল্লাহ তাদের আবার পাশে আসবো আপনার কাছে। আমাদের মধ্যে ইতিমধ্যে যুক্ত হয়েছেন রেজাল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন। স্বাগত আপনাকে কড়া আলাপে। যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম যে বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে কথা হচ্ছিল, মৃত্যু বেড়ে 44, ক্ষতিগ্রস্ত 10 লাখেরও বেশি। বন্যা ও পাহাড় ধস নিয়ে আপনার পর্যবেক্ষণ আমি জানতে চাইবো এবং সেই সাথে সরকারের যে আগাম প্রস্তুতি নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনার কি মনে হয়েছে যে বর্তমান সরকার, বিএনপি সরকার আসলে আগাম প্রস্তুতি যতটুকু নেওয়া দরকার ছিল সেটি নিতে পেরেছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। সহ আলোচকদেরও ধন্যবাদ। দেখেন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এটাকে সম্ভবত বলে ইকো পলিটিক্স, ইকোলজিক্যাল অ্যাসপেক্টের সাথে পলিটিক্যাল বিষয়গুলো মিলে আমরা পাঠ করি। এটা লম্বা থিওরিটিক্যাল আলাপে যাওয়া যাইতো, কিন্তু সেদিকে না গিয়ে আমি ডিরেক্ট আপনার প্রশ্নের উত্তরে চলে যাই। সেটা হলো এই যে এখনকার যে বন্যা পরিস্থিতি, এটা আকস্মিক, এইটার প্রস্তুতির সুযোগ সরকারের ছিল না। ফলে কিন্তু ইন জেনারেলি সরকার একটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থাকে, সারা বছরই সরকার এগুলি নিয়ে কাজ করে, সব সরকারের আমলেই, কিন্তু সেই কাজের রেজাল্ট জনগণ খুব একটা পায় না। তো আর এইটা যেহেতু আপনার মাত্র 4 মাস অতিক্রান্ত হচ্ছে সরকারের, ফলে সরকারের আগাম এই বিষয়ে অন্তত এখনকার যে সংকট, এতে প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। আর এই প্রস্তুতির ক্ষেত্রে প্রাণহানির ঘটনাটা মূলত বেশি ঘটছে পাহাড় ধসের ঘটনায়। পাহাড় ধসের ক্ষেত্রে মূল কারণটা হলো কিন্তু পাহাড় দখল করার আগে যে স্টেপটা, সেটা কি? সেটা হলো যে অনেক উদ্বাস্তু লোকদেরকে পাহাড়ের ঢালে বসতি স্থাপন করানো হয়, বাড়িঘর টিন দিয়ে কোনো রকম বাড়িঘর করে ওইখানে নেওয়া হয়, তারপরে পাহাড়টা দখল করা। পাহাড়টা একদিনে দখল করা হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে আজান দিয়ে পাহাড় দখল করে না। আগে কিছু লোকজনকে ওইখানে আইনা তারা জড়ো করে তাদের ঘর বাড়ি বানানো হয়, রিস্কি অবস্থায় তারা থাকে, তারাই হলো এই পাহাড় ধসের শিকারটা হয়। ফলে এইখানে যদি আপনার পাহাড় দখলের এই যে প্রক্রিয়াটা
যে একটা রিস্কি জোনে মানুষকে বসবাসের জন্য নিয়ে যাওয়া হয়, এই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। তাহলে পাহাড় ধস তো হবে, এটা প্রাকৃতিক ব্যাপার। হ্যাঁ, এখন পাহাড়দের যদি আপনি ঠেকাইতে না পারেন, তাহলে কি করতে হবে? পাহাড় ধসের এই ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি স্থাপন একদম কড়াকড়িভাবে নিষিদ্ধ করতে হবে, তাহলে এই ঘটনা হবে না। কিন্তু কড়াকড়িভাবে নিষিদ্ধ করার বদলে যেটা হয় সেটা হলো যে এখানে ওই পাহাড় দখল করার পূর্ব আপনার প্রক্রিয়া আকারে লোকজনকে বসতি স্থাপন করার জন্য পাঠানো হয়, এবং তারাই সেই দুর্ভাগা মানুষ যারা এই দেশে দেখেন অনেক কিছু আপনার দামি, অনেক কিছুর দাম আছে, কিন্তু সবচেয়ে সস্তা হইলো মনে হয় মানুষের জীবন। সেটা আমরা বিভিন্ন দুর্ভোগ বা দুর্যোগ, সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে এই দুর্যোগ সময় হারে হারে টের পাই, মানে চাক্ষুষভাবে দেখতে পাই। তো ফলে এইটার আসলে ধরেন তড়িৎ কোনো সলিউশন নেই, এটা কেউ বলতে পারবে না যে ওভারনাইট কোনো একটা সমাধান কেউ করে ফেলতে পারবে। এইটা হলো আমাদের যে সার্বিক অব্যবস্থাপনার যে কালচার, সেখান থেকে একটা কাঠামোগত উত্তরণের সাথে এটা সম্পর্কিত। কাঠামোগতভাবে এটাকে আপনি যদি ঠিক করতে না পারেন তাহলে এটা হবে না। আর এখন এই পুরো পরিস্থিতি, যেহেতু এটা একটা আকস্মিক ব্যাপার এবং বন্যা অবস্থাটা হঠাৎ করে আসছে এবং পানি কতদিন থাকবে বোঝা যাচ্ছে না, কিন্তু পানি যদি 3-4 দিনও থাকে, আপনারা জানেন যে ফসলের যা ক্ষতি তা হয়ে যায়। ফলে এটা একটা ইকোনমিক্যাল ড্যামেজ আছে, প্রাণহানি তো আসেই, এটা অপূরণীয় ক্ষতি। তো ফলে এখন সব দলকে আসলে একটাই দলে পরিণত হইতে হবে, সেটা হলো স্বেচ্ছাসেবক দল। এবং সেক্ষেত্রে আমি অবশ্যই এটা আপনার জামাতের আমির যেরকম আপনি গিয়েছেন, ওনার যাওয়াতে একটা ভূমিকা আমরা দেখতে পাইলাম যে উনি নিজেও যে বলেছেন যে এটা সরকারের উপর একা দোষ দেওয়া যাবে না। ফলে এখানে আসলে আমাদের ওই যেটা বললাম, সব দল মিলে এখন একটাই দল হইতে হবে, আমাদের স্বেচ্ছাসেবক দল। এবং স্বেচ্ছাসেবক হিসাবে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো, আমাদের ফ্যাসিলিটিগুলো শেয়ার করা, ভাগ করে দেওয়া, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। এখানে পলিটিক্সের কোনো সুযোগ নেই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নিজে সাতকানিয়া এবং বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় গিয়েছেন, পরিদর্শনে গেছেন, এটা অ্যাপ্রিশিয়েট করার মতো এবং সব দলই মনে হয় অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় 10টি বড় পদক্ষেপ নিয়েছেন, সেনাবাহিনী মোতায়েন করেছেন, পর্যাপ্ত জিআর তহবিল বরাদ্দ করেছেন। কিন্তু গতকালই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে বন্যা পরিস্থিতিতে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, পদক্ষেপ নেই এবং সরকার নীরব। তার এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, গণঅভ্যুত্থানের খুব সুপরিচিত মুখ, কথাবার্তা বলার আগে খবর জেনে বলা উচিত। আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে। এটার 10টি পদক্ষেপ তো ঘোষণা করেছেন, সেনাবাহিনী মোতায়েন করেছেন, ইমার্জেন্সি যা যা করা সম্ভব করেছেন। ফারুক ভাই বললো ছাত্রদল ট্রাক নিয়ে রওনা হয়ে গেছে, বিরোধী দলের এখানে আছে উপস্থিত, সাধারণ মানুষ ঝাঁপাইয়া পড়তেছে। তো এরকম ঢালাও মন্তব্য না করে আরও বলা উচিত, 10টা পয়েন্ট বলছে তারেক রহমান, ওকে আরও কি যুক্ত করা উচিত, 11 নম্বর পয়েন্টটা কি বাদ গেছে ওইটা বলা উচিত। সেটা হবে কনস্ট্রাকটিভ পলিটিক্স, যে 10টা বলছেন ভালো কথা, এর মধ্যে 11 নম্বর জিনিস হলো এটা অ্যাড করেন। এই রাজনীতি আমরা দেখতে চাই 5 তারিখের পরে। তো ফলে আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। জি, সরকার কি বন্যার পেছনে এই যে ঘটনা, যে আগাম প্রস্তুতির কথা বারবার কেন আসে? যে প্রতি বছরই আমরা কিন্তু এই ঘটনাগুলো দেখে থাকি। সরকারের বয়স 4 মাস বা তার বেশি, এই কথাটা বারবারই আমরা শুনছি প্রত্যেকটি বিষয়ে। প্রাকৃতিক দুর্যোগের উপর কারো কোনো হাত নেই, আমরা সবাই একমত এই বিষয়ে, কিন্তু কিছু বিষয় হয়তো আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব। হ্যাঁ, আমরা বিরোধী দলের যেমন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কথা থেকে যেটা বুঝলাম যে এক ধরনের অভিযোগের সুরেই তিনি কথাটা বলেছেন, কিন্তু বাকি সব দলের একসাথে যে প্রচেষ্টা থাকা উচিত এই দুর্যোগ মোকাবেলায়, সেখানে কোনো কমতি আছে বলে মনে করেন কিনা? না, কমতি খুব একটা নাই, মানে এটা সামর্থ্যেরও ব্যাপার আছে। যেমন ধরেন জামাতের যে লেভেলের সামর্থ্য, বিএনপির যে লেভেলের সামর্থ্য, এনসিপির তো সেই লেভেলের সামর্থ্য নেই। এখন আপনার সেই লেভেলের সামর্থ্য নেই, সংগঠন নতুন আমরা বুঝি, তাই বলে আপনারা ঢালাও অভিযোগ করে দিবেন, তাই বলে ঢালাও বলে দেবেন যে সরকারের কোনো উদ্যোগ নেই। সরকার 10টা কর্মসূচির কথা আপনিই বললেন। সেনাবাহিনী অলরেডি মোতায়েন করা হচ্ছে, বরাদ্দ বাড়ানো হচ্ছে। আর একটা এটা তো আসলে আকস্মিক বন্যা, এই বন্যাটা এবং সারা বাংলাদেশে কিন্তু এখনো হয় নাই, কতগুলো জায়গায় হয়েছে, এবং সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে পাহাড় ধসে, এবং সেটা একটা অঞ্চলে। এই কিন্তু বন্যার মৌসুম শুরু হইল, যদি এই লেভেলে পানির স্রোত বা পানির প্রবাহ যদি এই লেভেলে চলতে থাকে, সারা দেশব্যাপী বন্যার আশঙ্কা আছে। সেটা বাংলাদেশে কিন্তু কম বেশি সব সিজনেই দেখা দেয়। কোনো সিজনে বন্যা বড় মাত্রায় হয়, কোনো সিজনে কিছু কিছু এলাকার মধ্যে দিয়ে হওয়ার মধ্যে, ক্ষয়ক্ষতি হওয়ার মধ্যে দিয়ে জিনিসটা শেষ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে, আর এটা হলো যে গ্লোবালি প্রাকৃতিক, আপনি যদি ইউরোপ আমেরিকার লোকজনের সাথে কথা বলেন, তাদের ধারণা আমরা তো পানির নিচে তলায় রয়েছি, গলা বন্ধ পানির মধ্যে মনে থাকি, লোকজন এরকম মনে করে। হ্যাঁ, আমাদের অবস্থা এত খারাপ। ফলে আমাদের পুরো ইকোলজিক্যাল যে ড্যামেজটা,
এইটা আপনার পানি শাসন, নদী, আমাদের নদীগুলোকে ধ্বংস করা, এইটা তো ওভারনাইট সরকার আজকে ধরেন বরাদ্দ দিয়ে দিল, যা দরকার তার চেয়ে 5,000 গুণ বেশি দিল, তাতে কি প্রাণ ফিরে আসবে? আসবে না। ফলে এটা তো কাঠামোগত যে সংস্কার, সেই সংস্কার উদ্যোগটি তারা প্রমাণ নেয় নেই। খাল কাটতে হবে, সারা বাংলাদেশে পানি ধরে রাখার জন্য সমস্ত নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে, এইটা তো একটা বেসিক ব্যাপার। এটার সাথে এই দুর্যোগ ব্যবস্থা শুধু অর্থনীতি, কৃষি, সেচ, প্রাণ, প্রকৃতি এগুলো না, দুর্যোগ ব্যবস্থাপনা, বিশেষ করে বন্যা ব্যবস্থাপনারও একটা বড় সম্পর্ক আছে এই খাল কাটা কর্মসূচির মধ্যে। এবং আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে দিচ্ছি যে আমাদের স্টার নিউজের একজন সহকর্মী ত্রাণ নিয়ে যখন দুর্যোগপূর্ণ অবস্থায় বা অবস্থানগত জায়গা যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে গিয়েছে, তারা ত্রাণ বিতরণের সময় দেখলো যে খুব ভেতরের অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণ করা যাচ্ছে না, শুধুমাত্র যে আসল মানে যদি আমরা বলি যে একদম মেইন সড়কগুলো বা সেখান থেকে বড় বড় জায়গাতেই শুধুমাত্র ত্রাণ বিতরণ করা যাচ্ছে, সব জায়গায় পৌঁছাচ্ছে না। এইখানে আসলে ব্যবস্থাপনার কিছু ত্রুটি আপনি দেখেন কিনা ডক্টর মোস্তফা ফয়সাল? আমার অতীতের অভিজ্ঞতাই বলি, বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়েছে আমার, এটা হয় কাজ করার সুযোগ হয়েছে। আসলে দেখা যায় যখন রাস্তাঘাট আছে কিংবা একটা রাস্তা আছে সেখানে ত্রাণগুলো যাচ্ছে, 10টা ট্রাক আছে, 9টা ট্রাক সেখানে যাচ্ছে, কিন্তু সেখানে 1 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে যে বন্যা কবলিত এলাকাগুলো আছে এখানে যাওয়ার কোনো রাস্তা নাই, এখানে সরকার হয়তো সেটা ফেসিলিটেট করতে পারছে না। এই মুহূর্তে গভর্নমেন্ট যেটা ইনশিওর করতে পারে, আমাদের যে রিস্কের টিমগুলো রয়েছে, বিভিন্ন বিভাগগুলো রয়েছে, সেনাবাহিনীর সহ যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, তারা যদি এটা ইনশিওর করতে পারে যে ত্রাণটা যে যাবে এটা প্রপার ডিস্ট্রিবিউশন যেন হয়, এটা যদি ইনশিওর করতে পারে আমার মনে হয় একবার তৃণমূল পর্যন্ত এটা পৌঁছানো সম্ভব। আদারওয়াইজ কিন্তু আমি আমার অতীতের অভিজ্ঞতার আলোকে বলছি, বিভিন্ন সময় আমরা গিয়েছি, এটা একটা যেখানে যাচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি যাচ্ছে, কিন্তু যেখানে যাচ্ছে না সেখানে কিন্তু মানুষ পাচ্ছে না। নৌবাহিনী একটা ভালো ভূমিকা পালন করে, স্পিডবোট দিতে পারে, হেলিকপ্টার থেকে দেওয়ার উদ্যোগ নিতে পারে, কারণ আসলেই কিন্তু কিছু কিছু জায়গায় রাস্তা নাই, যাওয়া আসলে সম্ভব না। এবং পাশাপাশি দেখেন বাংলাদেশে কিন্তু প্রতি বছরই উত্তরবঙ্গে একটা ভয়াবহ বন্যা হয়। সরকারের উচিত এই মুহূর্তে যদি উত্তরবঙ্গের যদি ব্যারেজগুলো খুলে দেয় ইন্ডিয়া, উত্তরবঙ্গে ডুবে যাবে একদম, কুড়িগ্রাম সহ বন্যা কবলিত এলাকাগুলো সবসময় আমরা দেখি। সরকার কিন্তু এখনই এই পরিস্থিতি নেওয়া দরকার। আমরা আশা করি যে আগামী বছরও যেন আমাদের একই আলাপটা না করতে হয়, আগে থেকে যেন ব্যবস্থাটা গ্রহণ করা সম্ভব হয়। আমি আপনার কাছেই থাকবো ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। আরেকটি বিষয় নিয়ে আসি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শক্তিগুলো আবারও দেশে ফেরার ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা রাষ্ট্রের ব্যর্থতার বহিঃপ্রকাশ। এই যে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ফিরবেন এবং ফেরার ঘোষণা দেওয়ার পরদিন তিনি আজ এই কথা বলেছেন। মোহাম্মদ তাজুল ইসলামের কথা বলছি, তিনি রাষ্ট্রের ব্যর্থতার কথা বলছেন। আপনিও কি মনে করেন যে আসলে এটি আসলে রাষ্ট্রের ব্যর্থতা, যে কারণে সাবেক প্রধানমন্ত্রী এমন কথা বলতে পারছেন বা সেই সুযোগ তৈরি হচ্ছে তার? আসলে তাজুল ইসলাম ভাইয়ের রিপোর্টটা আমার দেখার সুযোগ হয়নি, বাট শেখ হাসিনার যে বক্তব্যটা দিয়েছে সেটা আমি দেখেছি। আসলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন সময় থ্রেট দিয়েছে, এই তো আমি আসতেছি, ঠুস করে আসতেছি, সীমান্ত দিয়ে আসতেছি, এরকম কিন্তু আমরা আলোচনা দেখেছি বিভিন্ন সময়ে। এবং আমার যতটুকু মনে পড়ে যে 1-1.5 সপ্তাহ আগে আমি ইন্ডিয়া এক্সপ্রেস একটা নিউজে দেখেছিলাম শেখ হাসিনা বলেছে মাই অ্যাবসেন্ট ইজ নট মাই সাইলেন্স। এবং তখনই কিন্তু বাংলাদেশের ঢাকা এবং আশেপাশে গাজীপুর সব বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হয়েছে, কয়েকদিন আমরা দেখেছি সেগুলো, এবং সেটা থেমেছে। এবং হঠাৎ করে শেখ হাসিনা দেখলাম যে দুনিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিচ্ছে, থ্রেট দিচ্ছে, ডিসেম্বরে আসবে, নেতাকর্মী নিয়ে ঢুকবে। আমার কাছে মনে হয় এটা মূল কারণটা হলো সরকার বিরোধী দল একসাথে হয়ে ফরেন পলিসিতে যে একসাথে কাজ করছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়ার সফরে না গিয়ে তিনি যে চায়নায় গিয়েছেন, মালয়েশিয়া, চায়নায় গিয়েছেন, এটাকে একটা গভর্নমেন্টকে প্রেশারে রাখার জন্য আমার কাছে মনে হয় এটা ইন্ডিয়ার একটা পলিসি হতে পারে। এটাকে আমরা অস্বীকার করার উপায় নাই, এটা বা নেগলেক্ট করতে পারি না। এটা ইন্ডিয়ার পক্ষ থেকে প্রেশার হতে পারে, সেক্ষেত্রে থেকে ইউজ করে গভর্নমেন্টকে কীভাবে প্রেশারে রাখা যায়। দেখেন, এই জাতি এত বড় পাগল নয়। আমার কাছে শেখ হাসিনাও মনে হয় না পাগল না। শেখ হাসিনা তার স্বার্থপরের মতো নেতাকর্মীকে ফালিয়ে রেখে তার পরিবার নিয়ে পালিয়ে গেছে, তো তার নেতাকর্মীরা কী হয়, সে আসলে আবার রক্ত দেবে। শেখ হাসিনা ফাঁসি হয়েছে, কয়জন রক্ত দিয়েছে? যে বাংলাদেশের দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরে কয়েকশো মানুষ জীবন দিয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর কয়জন জীবন দিয়েছে? কয়জন রাস্তায় বেরিয়ে মিছিল করেছে? আমরা বলতে পারবো?
তো এত এত বিষয়টা এত সহজ না। এটা কি নেতাকর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে কি তিনি বলেছেন কিনা যে যার তৃণমূলে রয়েছেন এখনো পালিয়ে আছেন অনেকে? এটা শেখ হাসিনার বক্তব্যের একটা কন্টিনিউয়াস একটা অংশ, বাট বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে যেটা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে গভর্নমেন্টকে একটু পেশায় রাখার জন্য, যেহেতু গভর্নমেন্ট ইন্ডিয়াকে একটু নেগলেক্ট করে ফরেন পলিসির ক্ষেত্রে চায়না সফরে গেছে, এক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা হতে পারে আর কি, যে একটু গভর্নমেন্টকে পেশায় রাখা যায়, আবার নেতাকর্মীদের কীভাবে একটু অ্যাক্টিভ রাখা যায়। বাট নেতাকর্মীরা এই যে দেখলাম শেখ হাসিনার পরিবারে এক একজন সদস্য এক এক দেশে রয়েছে এবং তারা ভালো লাইফ লিড করছে, বা তার নেতাকর্মীরা কি করছে? তার নেতাকর্মী না খেয়ে মরতেছে দেশে, তার নেতাকর্মী পালায়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তার কিছু নেতাকর্মীরা আছে, কেউ হয়তো ওই যে অনেকে বলছে, কেউ গুপ্ত সিনিয়র সাংবাদিক হয়ে ভূমিকা রাখছে, কেউ কালচারাল ফেসিস্টিক ভূমিকা রাখছে, বাট তার নেতাকর্মীরা তো পালাইয়া আছে, এই জায়গায় তার ভূমিকা রাখতে পারছে না। তো আমার কাছে মনে হয় না শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে এই 1400 মানুষ যাদেরকে হত্যা করেছে, যে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশ দুনিয়ার ইতিহাসে অনেকে গণহত্যা চালিয়ে দেশের বাইরে গেছে, ফিরতে চেয়েছে, ফিরতে পারে নাই। আপনি যদি ইরানের ঘটনা দেখেন, রাজা শাহ পাহলাভি, সে এবং তার ছেলে এখনো প্রতিদিন বলে এই যে ইরানি হামলা আগে বলছে এই তো আমি আসতেছি, সরকার গঠন করবো, এটা করবো, সেটা করবো, পারে নাই আসলে, এটা সম্ভব নয়। আপনি এর আগে দেখবেন ওই কি বলে উগান্ডাতে একজন ছিল, নামটা আমি ভুলে গেলাম, ইদি আমিন এরকম হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত তিনি মারা গেছে, বাইরে মারা গেছে, ফিরতে পারে। শেখ হাসিনা ফেরার সুযোগ নাই। শেখ হাসিনা যখন ফিরবে তখন বাংলাদেশে এই দেখেন রাজনীতির সৌন্দর্য হিসেবে আজকে সরকারি দল বিরোধী দল একে অপর সমালোচনা করছে, শেখ হাসিনা আসলে সবাই একসাথে হয়ে যাবে, দেশ রক্ষার জন্য সবাই একসাথে হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে এসে এতটা সহজ নয়। আমাদের সরকারের পক্ষ থেকে তাকে আনার জন্য যে প্রচেষ্টা, সেটিকে আপনি কিভাবে দেখছেন, যে তারা কি আসলে যথেষ্ট চেষ্টা করছে, সরকারের পক্ষ থেকে যে যথেষ্ট পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে? আইনি প্রসেসে কিছু দূর এগিয়ে যাচ্ছে, তার একটা ফাঁসি রায় হয়েছে, আর বেশ কিছু মামলা আলোচনা চলছে, পেন্ডিং আছে। সরকার তো কেবল নতুন আসলে আমার কাছে মনে হয় ডে আফটার ডে এটা ডেভেলপ করবে। সরকার ইন্ডিয়ার সাথে কতটুকু সমঝোতা যেতে পারবে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার উপর ডিপেন্ড করবে। বাট তাজুল ইসলাম ভাই যেটা বলেছে, আপনি যদি বাংলাদেশের বাহির থেকে বক্তব্য দেশের বাদ দেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বসে যে হুমকিগুলো দেওয়া হয়, এগুলোর ক্ষেত্রে যদি সরকার একটু স্ট্রিক্ট হয় তাহলে ভালো হয় আমার কাছে মনে হয়। এক্ষেত্রে সরকার কিছুটা অবশ্যই ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমি যদি বলি, দেখেন ওই সরকারকে প্রতিনিধি হুমকি, সেদিন দেখলাম টেলিভিশন চ্যানেল একজন বলছে যে শেখ হাসিনা 17 বছর যা করতে পারেন, এই 2 বছর তার চেয়ে বেশি কিছু হয়েছে, এরকম হুমকি আসতেছে। এরপরে বিএনপি নেতাকর্মী 2-1 কি বলতেছে, তার চেয়ে সেটাকে বেশি বড় করে দেখানো হচ্ছে, বাংলাদেশ নাই হয়ে যাচ্ছে, এই ধরনের অনেক কিছু বলা হচ্ছে। কালচারাল ফেসিস্টরা বিভিন্ন পয়েন্টে এক একটা পরিচয়ে তারা সরকারকে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। এই যে বিষয়গুলো, এগুলো বিষয়ে যদি গভর্নমেন্ট একটু সিরিয়াস হয়, আমার কাছে মনে হয় তাহলে এটা আরো বেশি কন্ট্রোল করার সুযোগ আছে। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আবার আসবো আপনার কাছে। রেজাউল করিম রনি, এই বিষয়ে আমি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ যেমন বললেন যে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনাই নেই, আপনার আসলে কি মনে হয় যে এটা কি আসলে নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য নাকি কোনো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেছেন যে ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই, অতএব কোনো স্টানবাজি করবেন না, এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবেন না। তো স্টানবাজি বলে মনে হচ্ছে কিনা এই বিষয়টি? দেখেন, আমি আমার প্রিয় ভাইয়ের সাথে 100% দ্বিমত পোষণ করি। উনি বলছে একটা কথা যে হাসিনা পাগল না, হাসিনা ডেফিনেটলি পাগল। কোনো সুস্থ লোক নিজের দেশের মানুষের উপর গণহত্যা চালাইতে পারে না, বাচ্চাদের গুলি করতে পারে না। হাসিনা রং হেডেড, এইটা তো আমরা যখন ছোটোবেলায় তখনই আদালত বলছিল। তো ফলে হাসিনা পাগল না, উনি যেটা বলে এটা ঠিক না, হাসিনা পাগল, কোনো সুস্থ লোকের পক্ষে এটা করা সম্ভব না। যাই হোক, আপনার প্রশ্ন উত্তরে ফিরি। সেটা হলো যে শেখ হাসিনা যখন কোনো কথা বলে, এই কথাটাকে 3টা 4টা 5টা ডাইমেনশনে দেখার সুযোগ আছে। প্রথম ডাইমেনশন যেটা দেখতে হবে সেটা হলো কথাটা এসেনশিয়ালি মিথ্যা কথা। কারণ হাসিনা যেখানে দরকার নেই ওখানেও 2টা মিথ্যা কথা কয়, সেখানে তার দেশে আসার মতো একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল বিষয়, সেই বিষয়ে সে সত্য কথা বলবে, এটা যে বিশ্বাস করবে, বুঝতে হবে সে সত্য মিথ্যার পার্থক্য জানে না। তো ফলে হাসিনা এটাকে এইটি প্রথম বললো ডিসেম্বরে আসতেছি, এর আগে বলে নাই, প্রত্যেক ওয়াক্তে বলে যাইতেছে, টুস করে ঢুকে পড়ার কথা বলে না সে। তো ফলে দেখেন, তার আসার ক্ষেত্রে আওয়ামী লীগের লোক চায় না যে সে আসুক। কেন চায় না? কারণ সে তো আওয়ামী লীগের লোকজনের সাথে প্রতারণা করছে, যারা আওয়ামী লীগের রাজনীতি মনে করে যে এটা রাজনীতি, যে সে ভুল শুদ্ধ যাই হোক, তার সাথে সে তো প্রতারণা করছে, তার ক্রিমিনালগুলোকে নিয়ে সে ভাইগা চলে গেছে। এবং আমি বলছিলাম বারবার একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, পর্যায়ে নেতাকর্মীদের কথা বলছেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছিলাম। এটা হাসিনা আমল থেকে, তারা যখন ক্ষমতা তখন থেকে আমি বলতেছি, কেন? যাতে ক্রিমিনালদের আলাদা বিচার করতে পারেন, আর যারা নিরীহ সমর্থক তাদেরকে যাতে আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রহণ করতে পারি। সেটা না করে তারপরে যখন একটা নির্বাচনের দিকে আমরা গেলাম,
আমি তখন বললাম যে নির্বাচনটা দেন, এবং নির্বাচনে যদি নৌকা মার্কা বা আওয়ামী লীগ না থাকে, এই নির্বাচনটাই একটা পুনর্বাসন প্রক্রিয়া হিসেবে কাজ করবে, হুইচ ইজ ট্রু। এই ইলেকশনে জামাতের এমপিও বলেছে আওয়ামী লীগ তাকে ভোট দিয়েছে, বিএনপির একাধিক লোক তো স্বীকার করেই যে আওয়ামী লীগের লোক তাদের ভোট দিয়েছে। ফলে আওয়ামী লীগের লোক যারা ছিল, ভোটার, বাংলাদেশের নাগরিক যারা অপরাধ করে নাই, তারা দাঁড়িপাল্লার, তারপরে ধানের শীষ এবং অন্যান্য যে মার্কা নির্বাচন হলো এই কয়েক মাস আগে, সেই নির্বাচনে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটা পোস্ট আওয়ামী পিরিয়ডে তারা নিজেদেরকে নিয়ে গেছে, এবং তারা তাদের মতো করে এক ধরনের সেটেলমেন্টের মধ্যে চলে আসছে। ফলে এখন হাসিনা তাদের এই যে সুখে থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা, এইটা তার সহ্য হচ্ছে না। এই কারণে সে বারবার বলতেছে, হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলো কি এই যে আওয়ামী লীগের যে সাপোর্টার যারা রয়েছে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, তাদের ভোটের জন্য কি পলিটিক্যাল পার্টিগুলো চেষ্টা করেনি? আমরা তো অনেক সময় দেখেছি ভাগাভাগি। চেষ্টা করেছে তো, এটাই তো বললাম আমি, চেষ্টা করে সফলও তো হয়েছে। ভোটের পার্সেন্টেজ কত ইলেকশনে? 65-র উপরে। তো আওয়ামী লীগের যদি ভোট না দিল এত পার্সেন্টেজ কোথা থেকে আসে? তো ফলে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটা পোস্ট আওয়ামী উত্তর যুগে বাংলাদেশ প্রবেশ করে গেছে। সেখানে সেই হুশ হাসিনার নাই। হাসিনা যদি আক্কেলমান হইতো, ইলেকশনের আগে দেশে আসতো, এসে সারেন্ডার করতো। এবং হাসিনাকে দেশে ফিরবে কি সে? তাকে দেশে ফেরানোর জন্য তো এখানে আন্দোলন হয়েছে ইন্টারিমের আমলে। বাংলাদেশের মানুষ তার বিচার চায়, সেটা তো একটা গণদাবি। তার ফেরা না ফেরার ইস্যু না। এখানে রুমিন ফারানা বললো তার ফিরতে কোনো বাধা নেই, কথাটা এমনভাবে বললো মানে যে মেহমান তাকে বরণ করার জন্য এখানে বসে রয়েছে। বৈশা রয়েছে এখানে বরণ করার জন্য, আইন, আদালত, বিচার প্রক্রিয়া, ওয়েটিং, সেটা সমস্যা নেই। ফলে এইটা একটা ডাইমেনশন। আরেকটা হলো যে এখানে শেখ হাসিনা আপনার একটা গ্লোবাল বার্ডেন। ভারত তাকে বিভিন্ন জায়গায় ডাম্পিং করার চেষ্টা করছে, লন্ডনে চেষ্টা করছে, দুবাইয়ে চেষ্টা করছে, কিন্তু কেউ এই জিনিস নেয় না। এত বড় দেশ রত্ন বাড়াইছে তারা, তাই না? এই রত্ন আজকে ঘুরে বেড়াচ্ছে, কেউ নেয় না, এই রত্ন গ্রহণ করে না। তো ফলে এখন এই রত্ন যদি সে একটা ফয়সালা না করতে পারে, বাংলাদেশ ভারত সম্পর্ক তো আগাচ্ছে না, অথচ একটা ওয়ার্কিং রিলেশন তো লাগবে। এখন ভারত চায় যে একটা ওয়ার্কিং রিলেশন বাংলাদেশের সাথে করতে হবে, না হলে আজকে কলকাতা দেখেন আজকে মাথা চাপড়াইতেছে, ব্যবসা বাণিজ্য লাটে উঠছে। তো আপনার এখন এই ওয়ার্কিং রিলেশনের জন্য বাংলাদেশের দিক থেকে শর্ত কি? বাংলাদেশের দিক থেকে শর্ত হলো যে আমরা অবশ্যই ভারতের সিকিউরিটি, নিরাপত্তা এগুলো দেখার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। তাদের চেষ্টা কখন আমরা আন্তরিকভাবে করবো? যখন ভারত আমাদেরটা করবে। এখন আমার কনভিক্টেড আসামি, তারে আপনি ভিআইপি মর্যাদা দিয়ে পরিবেশন করেন, লালন পালন করেন, তারপরে আপনি যদি আবার আশা করেন যে আপনার দেশের জন্য এখানে কোনো হুমকি ধামকি তৈরি করে এরকম কোনো অপরাধী এখানে কোনো আশ্রয় পাবে না, আমি সেটা শক্ত হাতে দমন করব, সে আশাটাই তো আপনি করতে পারেন না। কারণ আপনি আমার প্রধান কনভিক্টেড আসামিকে আপনি ভিআইপি মর্যাদা দিয়ে রাখতে পারছেন। ফলে এটা ইন্ডিয়া সিকিউরিটির জন্য থ্রেট হয়ে দাঁড়াইছে এখন শেখ হাসিনা। এই জন্য এখানে আরেকটা হলো, হাসিনা যদি এখানে বিচারের জন্য ফিরুক, যে কারণেই ফিরুক, সে একটা ইন্ডিয়ান অ্যাসেট আকারে ফেরত আসবে, ইন্ডিয়ান প্ল্যান আকারে ফেরত আসবে, এটা ভারতের স্বার্থে ফেরত আসবে। হাসিনার রাজনীতির মধ্যে বাংলাদেশ বলে কোনো ইস্যু নেই। এটা একটা, এবং এটা বাংলাদেশের, এটা বাংলাদেশ হাসিনার এই দিল্লিতে দাফন হওয়া, যেটা সালাউদ্দিন সাহেব বলছেন, তার এই জেন্দা দাফন আর কি, এখন তো মারা যায় না, হায়াত মত আল্লাহর হাতে, তার এই যে জেন্দা দাফন দিল্লিতে, এই জেন্দা দাফনটা কোন স্বার্থে হয়েছে? ভারতের স্বার্থে। তাকে যদি ফেরানো হয় এখানে, ভারতের স্বার্থে ফেরানো হয়। আচ্ছা, কয়েকদিন পর পর শেখ হাসিনার এই যে ফেরার ঘোষণা আসে, এই ঘোষণাগুলো যে আসে, এর কারণ কি আপনার কাছে মনে হয় যে কোনো ধরনের ব্যর্থতা আপনি চোখে পড়ে? যে গণ অভ্যুত্থানের শক্তি যারা রয়েছে তাদের কোনো ব্যর্থতা? না, গণ অভ্যুত্থানের ব্যর্থতা সফলতা বলে কিছু নেই। গণ অভ্যুত্থান সফল করছে বাংলাদেশের জনগণ। গণ অভ্যুত্থানের একক শক্তি বলে কিছু নেই। গণ অভ্যুত্থানের ক্রেডিট বিএনপিরও না, জামাতেরও না, আমারও না, ক্রেডিট নিতে দেখেছি। যারা ক্রেডিট নেয় তারা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। ৭১-এর ক্রেডিট নেওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে তাদের সেটা মনে রাখা উচিত। আমি আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো আমি 2023 সাল থেকে বলতেছি ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা। সেটা কি? সেটা হলো সাংস্কৃতিক প্রশ্নের মীমাংসা করে নেওয়া। বাংলাদেশের যে হাসিনার ফ্যাসিবাদটা, এটা কিন্তু এসেনশিয়ালি একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ ছিল। কারণ পলিটিক্যাল লোকজন কিন্তু হাসিনারে তালাক দেওয়া শুরু করছে বহু আগের থেকে। সেটা আপনার 14 পরের থেকে, 14তে সে যখন ইতরামি করলো, 154 জন 53 জন বিনা নির্বাচনে সে সংসদে নিয়ে গেল, তখনই যারা পলিটিশিয়ান বুঝে গেছে হাসিনা আধা পাগল ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে, এটা দেওয়া হবে না। তখন অনেক লোক যারা পলিটিশিয়ান, মাঠে ঘাটে আপনি খোঁজ নিয়ে দেখেন, চোর বাটপার না, যারা রিয়েল পলিটিশিয়ান। আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী সংগঠন, মাওলানা ভাসানী এটির প্রতিষ্ঠাতা, জন্মদাতা। মাওলানা ভাসানী এই সংগঠনের অর্ধেক জানাজা ঘটাইছে শেখ মুজিব বাকশাল কায়েম করে, বাকি অর্ধেক কফিনের শেষ পেরেক মারছে শেখ হাসিনা, ফ্যাসিবাদ কায়েম করে এই আমলে। তো যাই হোক, তো ফলে এইখানে আওয়ামী লীগের লোকজন এটা ছাইরা দেওয়া শুরু করছে। টিকায় রাখছে কারা? টিকায় রাখছে চোর বাটপার, সাংস্কৃতিক বুদ্ধিজীবী, এই সাংবাদিক টাংবাদিক নামধারী এই ফটকাগুলো, এই বাটপারগুলো এটা টিকায় রাখছে এই ইন্ডাস্ট্রি। কেন? এখানে বাণিজ্য আছে, লাভ আছে, 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি এটা। এইটার উপর ভর করে যে ইন্ডাস্ট্রিটা হাসিনা টিকায় রাখছে, এই আপনি দেখেননি
আপনার যখন গণহত্যা চলতেছে এখানে একদল সাংবাদিক বুদ্ধিজীবীরা বলতেছে যে অসুবিধা নেই, আপনার সাথে সহমরণে রাজি। এটা যে সতীদাহ প্রথা না, এটা তো পতিদাহ প্রথা হবে। হ্যাঁ, সতীদাহ প্রথা তো নারীরা যখন যায় সেটা হয়। হ্যাঁ, তো তারা এই যে সেখানে কোনো নারী ছিল না, বেশিরভাগ ব্যবসায়ী। হ্যাঁ, তারা যে হাসিনার সাথে সহমরণে যা রাজি হইলো, এই পতিগুলো কোথায় এখন? এই পতিগুলো রয়ে গেছে, এই পতি দেওয়া হয় নাই তো, তারা তো সহমরণে যায় নাই, পালায় নাই। ফলে আপনি যে ব্যর্থতার কথা বললেন, এখানকার হাসিনা চলে যাওয়ার পরে আমি যেটা বারবার বললাম যে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, মানে আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। হাসিনা চলে গেছে আর সব একই কাঠামোর মধ্যে রয়ে গেছে। থইকা যাওয়ার কারণে এইখানে আপনার এই আওয়ামী লীগকে নিয়ে এমনভাবে কথা বলা হয়। আপনি ধরেন সিম্পলি এই ঘটনাটা যদি আওয়ামী লীগের জায়গায় বিএনপি থাকতো, এরকম একটা গণঅভ্যুত্থান হয়েছে, বিএনপি এক্সাইলে, হ্যাঁ, অবস্থা কি হইতো? আপনার গোরস্থান বইরা যেত, প্রথম কথা হইলো সব। হ্যাঁ, তারপরে একটা শব্দ উচ্চারণ করার জন্য তারেক রহমান নিয়ে কোনো আলোচনা হয়েছিল? যখন তারেক রহমানকে নিষিদ্ধ করা হইলো অবৈধভাবে আদালতের রায়ে, তারেক রহমান নিয়ে কোনো আলোচনা হয়নি। অথচ আপনি দেখেন আজকে শেখ হাসিনা শুধু আলোচনা, শেখ হাসিনার এই ভুয়া মিথ্যা ফটকামি, হ্যাঁ, এইটা আজকে সমস্ত মিডিয়া একটা টপিক হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রধান টপিক না, আমাদের এখানে অন্যান্য টপিকগুলোর একটা হিসাবে আপনি আলোচনা করলেন। কিন্তু আমি এখানে শেষ করে এই পয়েন্টটা বলে, ফলে এইটাকে নরমালাইজেশন করার প্রক্রিয়াটা ইনসাইড আছে। আর একটা হলো আমাদের এখানকার বুদ্ধিজীবীরা যেহেতু বেশিরভাগই ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীদের দাস হিসাবে এখানে ভূমিকা পালন করে, ফলে এখানে দুই দিক থেকে আপনার একটা প্রবল জোয়ার থাকার কারণে আওয়ামী লীগের আলাপটা যেই লেভেলে ইরিলেভেন্ট হয়ে গেছে প্র্যাকটিক্যালি, কিন্তু মিডিয়া এবং কালচারাল অঙ্গনে সেইটার কোনো লক্ষণ, রাজনৈতিক দল হিসেবে ইররিলেভেন্ট হয়ে গেছে এমনটা বলতে চাচ্ছেন। পোস্ট আওয়ামী লীগ যুগে বাংলাদেশ চলে গেছে। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি বিকাশের পথ কি? বিকাশের পথ হলো এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এখান থেকে রাজনীতি শুরু হবে, কারণ আওয়ামী লীগ তো কোনো রাজনীতি ছিল না। ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস জাস্ট অ্যাবাউট অর্গানাইজেশন। ফ্যাসিজমের একটা অর্গানাইজেশন থাকে, কোনো রাজনীতি থাকে না। রাজনীতি এক জিনিস, আওয়ামী লীগ আর এক জিনিস। আওয়ামী লীগ একটা ট্রাইবাল পলিটিক্স করে। আমরা কি মধ্যযুগে আবার ফেরত যাব? আমরা কি আবার গোত্রতন্ত্রে ফেরত যাব? মুজিববাদে ফেরত যাব? নো, মধ্যযুগে আমরা ফেরত যাব না। আবারও আসবো আপনার কাছে। ফারুক হাসান, আসতে চাই, একজন মানুষের দলীয় কর্মকাণ্ড বা দেশের পক্ষে এই ধরনের ঘটনাগুলোর কারণে, এই যে ফ্যাসিজমের কারণে, তার নীতিগত সিদ্ধান্তের কারণে পুরো দলকে আসলে তার সাফার করতে পারে কিনা, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। এটি দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এখানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা জনগণের বুকে যে জুলুম নির্যাতন চালিয়েছে বা তার যে পেটুয়া বাহিনী জনগণের বুকে ডিরেক্ট গুলি চালিয়েছে, এটা কিন্তু আসলে ব্যক্তি পর্যায়ে কোনো ক্লেশ থেকে না, যে শেখ হাসিনার সাথে অমুকের পারিবারিক দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, বা আওয়ামী লীগের অমুক নেতার সাথে তমুক জনগণের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে তারা গুলি চালিয়েছে, হত্যা করেছে, এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবে তারা কিন্তু এই মেসাকার জনগণের উপরে চালিয়েছে। সুতরাং এই যে আপনি বললেন যে একজন ব্যক্তি, মানে এই অপরাধকারী, যেমনটা রেজাউল করিম রনি বলছিলেন কিছুক্ষণ আগে যে তিনি পাগল হয়ে গেছেন, তার উনি যেটা বলেছেন, তিনি দায় দিচ্ছিলেন একজনকে, তো সেই প্রসঙ্গ ধরে একজন আমরা সিম্বলিক করতে বলেছেন। হাসিনা মানেই তো পুরো তার এই ফ্যাসিজমের যে ইন্ডাস্ট্রি, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি না। তার বক্তব্যের সাথে আমি মোটামুটি একমতই। এখন দেখেন, এই শেখ হাসিনা ফিরে আসার যে ঘোষণা, এই ঘোষণা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের মিডিয়াতে একটা তুলকালাম কাণ্ড। মানে মিডিয়াগুলো এখন একটা রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত যে কে আগে এই ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, রয়টার্সে যেটা এসেছে সেটা বাংলাদেশের মিডিয়াতে তো আসবে। আমি আসবো। এখন ধরেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে কি আসবে না, এটা তো আমরা আসলে ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তো আমার যেটা বিশ্লেষণ, আসলে দুটো ডাইমেনশনে আমরা এই ঘটনাটাকে ব্যাখ্যা করতে পারি। একটা, ইতিমধ্যে রনি ভাই যেটা বলেছেন, আমি ওনার সাথে একমত। ইন্ডিয়া আসলে শেখ হাসিনাকে নিয়ে এখন ব্যাপক একটা অস্বস্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে বাংলাদেশের যে কূটনীতিক পলিসি, এই পলিসি ইতিমধ্যে ইন্ডিয়া ভালোভাবে টের পাচ্ছে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর যে চীন সফর মালয়েশিয়ার মধ্য দিয়ে, এই চীন সফরকে কেন্দ্র করে ইন্ডিয়া কিন্তু আসলে বুঝতে পারছে যে বাংলাদেশের গতি প্রকৃতি আসলে কোন দিকে আগামী দিনের। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার তো একটা মাথা ব্যথা এখানে থাকবে, কারণ ইন্ডিয়ার কিন্তু রেমিটেন্স আহরণের অন্যতম একটা বড় মার্কেট বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে প্রতি বছর কি পরিমাণ টাকা ইন্ডিয়াতে যায়, এটা কিন্তু আমরা বিগত 17 বছর মানে থার্ড পজিশন। তা চিন্তা করেন যে ইন্ডিয়ার মতো বিশাল এক ইকোনমির দেশে তৃতীয় স্থানে কিন্তু আমরা রয়েছি, মানে মার্কেটের জায়গায়। তো সুতরাং এই যে বিশাল এক মার্কেট তারা হারিয়েছে, একমাত্র কারণ হাসিনা। সুতরাং এই হাসিনা রাজকীয় সম্মানে ইন্ডিয়াতে রয়েছে, এটা তো ইন্ডিয়া ভালোভাবে টের পাচ্ছে। তো আমার ধারণা এই অস্বস্তির জায়গা থেকে মনে হচ্ছে যে ইন্ডিয়া আসলে হাসিনাকে আর রাখতে চাচ্ছে না ইন্ডিয়ায়, এবং তারা তাকে ওখান থেকে ট্রান্সফার করতে যাচ্ছে। এখন ট্রান্সফারটা কোথায় করবে? আমি যতটুকু
বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়েছি, আমরা খুব সম্ভবত তাকে বেলারুশ কিংবা মঙ্গোলিয়া এরকম কোনো কান্ট্রিতে খুব সম্ভবত ট্রান্সফার করার একটা মানে উদ্যোগ ইন্ডিয়া নিতে পারে। তো সেই জায়গা থেকে তিনি এই মন্তব্যটি করেছেন আমি বাংলাদেশে ফিরে আসবো। তিনি বাংলাদেশে কোনোদিন ফিরে আসবেন না। আর তিনি যদি বাংলাদেশে ফিরেও আসেন, আমাদের যে কূটনৈতিক প্রক্রিয়া বা আইনি যে প্রক্রিয়া রয়েছে, এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আসলে বাংলাদেশে ফিরে আসবেন মূলত কোর্টে বা ওই কারাগারে আর কি, সেখানেই তাকে আসতে হবে। এবং ইতিমধ্যে তার যে বিচার প্রক্রিয়া, Yes, সেই বিচার এবং এই বিচার বাধাগ্রস্তকারীর বেশ কিছু শক্তি রয়েছে, তারা তাদেরকে ব্যর্থ করার জন্য যে ঐক্য দরকার ছিল, বাংলাদেশে এই মুহূর্তে যে ঐক্য দরকার, সেটি কি বজায় আছে নাকি গণ অভ্যুত্থানের শক্তি, পক্ষের শক্তি যারা, তাদের মধ্যে ঐক্য নাই? ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশে কোনো বিভক্তি নেই। আচ্ছা, ফ্যাসিবাদের প্রশ্নে এখানে কে জামাত, কে বিএনপি, কে গণ অধিকার, কে এনসিপি, আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। হাসিনার প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে আমরা এক বিন্দুতে সবাই অবস্থান করছি, এক বিন্দু পরিমাণে ছাড় আমরা কেউই দেব না। এবং এই বিষয়ে ধরেন যে কারোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা বিভক্তিও নেই। আজকে হাসিনা এখানে ধরেন যে কোনো একটা অঘটন ঘটার চেষ্টা করুক, দেখবেন যে এক বাক্যে এক হয়ে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সহ অন্যান্য যে দল আছে সবাই মাঠে নামবে। এই যে যারা হাসিনার পক্ষে আজকে ওই 10-15 জন নিয়ে মিছিলে নামে, তাদেরকে গণধোলাই দেওয়ার সময় তো কেউ চিন্তা করে না যে আমি তো বিএনপি করে আমি তারে ধরবো না, আমি জামাত করি আমি তারে পুলিশের হাতে তুলে দেবো না, এই চিন্তা কেউ করে না। একবারে ধুমাইয়া কিন্তু তারে ধরে গণধোলাই দিয়ে মানে পুলিশের হাতে তুলে দেয়। তো সুতরাং ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশে কোনো বিভক্তি নেই, আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। এবং এখানে আমার আসলে সবচাইতে যে প্রশ্নের জায়গাটা, এই যে মিডিয়ার মধ্যে একটা ব্যাপক প্রতিযোগিতা, যে ফ্যাসিবাদের একটা কথা প্রচার করার জন্য এখানে সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। আজকে আমি দেখলাম যে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আপনারা কেন অনুরোধ জানাবেন? আপনি দিবেন নির্দেশনা। সরকারের কাজ নির্দেশ প্রদান করা বা নির্দেশনা দেওয়া, অনুরোধ জানানো নয়। আমরা বিগত সময়ে এরকম অনেক ধরেন যে ঘটনা দেখেছি। আজকে দেখুন জনাব তারেক রহমানকে ওই হাসিনার আমলেই পরিকল্পিতভাবে একটা মিথ্যা মামলায় তাকে ভার্ডিক্ট দেওয়া হলো। সকল গণমাধ্যম কিন্তু ওই তারেক রহমানের উপর নিউজ প্রচার করতে পারে নাই। তো হাসিনা এবং তার সংগঠন আজকে আদালত কর্তৃক মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সে। তো এইরকম একটি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির খবর বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রচার করার একটা হুলস্থুল কান্দে মেতে উঠে কেন, আই ডোন্ট নো। সুতরাং বুঝতে হবে বাংলাদেশের মিডিয়াগুলো এখনো ওই ফ্যাসিবাদের যে প্রেম, এই প্রেম থেকে তারা বের হতে পারে নাই। সুতরাং এই গণমাধ্যমগুলোকে ওই ফ্যাসিবাদের প্রেম থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ পন্থী প্রত্যেকটা খবর প্রচার করতে হবে। ইন্টারন্যাশনাল নিউজ হয় তখন সেটাকে কি বলবেন? ইন্টারন্যাশনাল নিউজ আমরা করতে পারবো না, প্রচার করতে পারবো কিনা? প্রচার অবশ্যই করবে। জানতে চাচ্ছি না আমি বলছি প্রচার কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা তো গণমাধ্যম ভালো, আমার থেকে ভালো বুঝে। আমার কথা হচ্ছে ফ্যাসিবাদের এমন কিছু সিম্পটম আছে যে সিম্পটমগুলো প্রচার করলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অরক্ষিত হওয়ার একটা সুযোগ আছে। এখানে একটা আনইউজুয়াল পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ আছে বা তৈরি হতে পারে। এরকম কোনো খবর আমি মনে করি না যে মানে গণমাধ্যমের ইথিক্যাল পয়েন্টে প্রচার করার মানে ধরেন যে সুযোগ আছে বা করা উচিত। এটা আমার ধারণা। আমি জানি না গণমাধ্যমগুলো কোন ইথিক্সে চলে। সুতরাং আমার যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ আমি মনে করি যে এমন কিছু ধরেন যে নিউজ আছে যে বা খবর আছে যে খবরগুলো প্রচার হলে বাংলাদেশে ধরেন যে একটা আনইউজুয়াল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো আপনি কেন সেটা করবেন? আজকে হাসিনা তো কোনো ম্যাটার না, আমাদের ডেড ইস্যু। এই ডেড ইস্যু নিয়ে তো সেকেন্ডে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। মানে আপনি তাহলে কি চাচ্ছেন যে ওই পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসুক বা পতিত ফ্যাসিবাদের যে রাজনীতি এটা আবার এলাইভ হোক? এটা তো হয় না। জার্মানিতে দেখেন নাজি পার্টি নিয়ে কোনো মিডিয়া কখনো নিউজ করবে না। না, নাজি পার্টি আউট হয়েছে মানে আউট, কারণ জনগণ তাকে প্রতারিত মানে বিতাড়িত করেছে। আপনি ইন্ডিয়ার ওই যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটা সংগঠন ছিল, ওরাও জনগণের বুকে গুলি চালিয়েছিল, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে। ওরা কিন্তু আর ইন্ডিয়াতে কোনোভাবেই অ্যালাইভ না পলিটিক্যাল ফিল্ডে। তো সুতরাং যারা জনগণ কর্তৃক প্রতারিত, বিতাড়িত, মানে এইরকম কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা সংগঠন বলেন বা যেটাই বলেন না কেন, সুতরাং তাদেরকে অ্যালাইভ। আচ্ছা, আপনি বারবার একটা কথা বলছেন যে এই নিউজগুলো কেন মিডিয়া করছে, কিন্তু আপনাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন বারবার শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে। আপনি বলছেন ফ্যাসিজম নিয়ে, ফ্যাসিস্ট সরকার নিয়ে কেন কথা বলবে? যে ব্যক্তি ছিলেন তাকে নিয়ে কেন কথা বলবে? তো রাজনৈতিক ব্যক্তিবর্গ কেন বারবার তাকে প্রাসঙ্গিক করে তোলেন? তাদের কথায় কেন? বিষয়টা দেখেন, আমি এর আগেও বলেছি যে বর্তমান সরকার বিএনপি নেতৃত্বাধীন সরকার, এই সরকার তার যে 44 বছরের রাজনীতি, বিএনপির বয়স বোধহয় 44 বা 47 বছর, এই 44 বছরের মধ্যে বিএনপি সবচাইতে বেশি জনসমর্থন এনজয় করতেছে এখন। মানে এত বেশি জনসমর্থন বিএনপি বিগত 44 বছরে একবারও পায় নাই, এবার যেটা পেয়েছে। বাট বিএনপির সবচাইতে 3টা জায়গায় ব্যাপক দুর্বলতা এখন, মানে এই বর্তমান রানিং গভর্নমেন্টের। নাম্বার 1 যেমন এই যে মিডিয়া সেক্টর এখনো বাংলাদেশপন্থী করার যে উদ্যোগ, এটা বিএনপি নিতে পারে নাই। মিডিয়াগুলো ম্যাক্সিমামই এখনো ফ্যাসিবাদের ওই প্রেম থেকে বেরোতে পারে না, যেটা আমি আগে বললাম।
না, না, অধিকাংশ আপনি- মিডিয়া, হ্যাঁ এই মিডিয়াগুলো আগে মানে আপনি ফ্যাসিবাদকে বলছেন এমন ভাবে যে আমি শেষ করে বিএনপি তিনটা point সরকার এখনো চাপিয়ে দেবে মিডিয়ার উপরে, তাহলে চাপিয়ে জিনিসটা ঠিক দেওয়ার হবে? বিষয় না, আমি শেষ করি। নাম্বার 2, কালচারাল উইং সরকার গঠন করতে পারে না, তৈরি করতে পারে নাই। আজকে কালচারালি যেভাবে ফ্যাসিবাদকে জিয়ে রাখার একটা ব্যাপক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যে নানাভাবে মানে ফ্যাসিবাদ তাদের কাছে খুব একটা ম্যাটার না। আমি তো মানে বলছি ওদেরকে প্রাসঙ্গিক রাজনৈতিক রাখাটাই matter। ব্যক্তিবর্গও তো তাকে প্রাসঙ্গিক করে তুলছে, এখন এবং তাদের দেখেন- এখন কথায় দেখেন, আসছে। একটা মিডিয়া হচ্ছে- সেই সংবাদ প্রচার করবেন না? সংবাদ প্রচার করা একটা বিষয়, আর তাকে ইতিবাচকভাবে প্রাসঙ্গিক রাখা আরেকটা বিষয়। আচ্ছা। ধরেন পতিত ফ্যাসিবাদ বাংলাদেশে কি করেছে, এই বিষয়গুলো আপনি বারবার তুলে ধরবেন, নিউজ প্রচার করবেন, এটা অবশ্যই আমাদের জন্য দরকার। কিন্তু আপনার নিউজের রং এবং ঢং যদি এরকম হয় যে ওই পতিত ফ্যাসিবাদ বাংলাদেশে কিছুই করে নাই, ওরা ফেরেশতার মতো ছিল এবং ওরা এখনো বাংলাদেশে প্রাসঙ্গিক, জনগণদের চাই, এই রং এবং ঢঙে আপনি যখন নিউজ প্রচার করবেন তখনই কিন্তু প্রশ্নটা জাগে। জি, আমার প্রবলেমটা এখানেই, মানে প্রশ্নটা এখানেই, মানে এই প্রশ্নটা আমি এজন্যই করি যে বাংলাদেশের কিছু কিছু মিডিয়া এখনো পতিত ফ্যাসিবাদকে এলাইভ রাখার জন্য পলিটিক্যাল ফিল্ডে এমন কিছু রং এবং ঢঙে নিউজগুলো প্রচার করছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগ বিগত 17 বছরে জনগণের বুকে কিছুই চালায় নাই, গুলিও করে নাই, জনগণকে আমার হত্যা মনে করে নাই, হয় গুমও করেন নাই, আমরা কষ্ট করেন নাই। যতটুকু এরকম দেখেছি একটা অবস্থা। রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যেকটি সকল কথায় গণমাধ্যমে কথায় বলছি না। তাদের মানে তাদের অধিকাংশ কথাতেও গণমাধ্যম। আসলে উঠে আসে। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে আসতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আজকেও বলেছেন যে 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের অকপটে ক্ষমা চাইতে হবে এবং জাতীয় ঐক্যের জন্য এটা জরুরি। এই ক্ষমা চাওয়ার আহ্বানের জবাবে আপনার মন্তব্য কি? তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের 71 ইস্যুটা তো দীর্ঘ সময় ধরে চলে আসছে, এটা থাকবে, এটা স্বাভাবিক। সরকার 71-এর পরপরই আমাদের প্রথম সংশোধনীর মাধ্যমে সেখানে যুদ্ধাপরাধের বিচার তারা করেছে, আমরা সেটাও দেখেছি। এরপরে এটা 90-এর দশকে এসে আবার রিলেভেন্ট হয়েছে বিভিন্নভাবে। এরপরে সেই আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে এসেও এই বিচারটা করেছে। তো এখানে রাজনৈতিক দলগুলো আমরা যদি দেখি, সর্বশেষ সরকারের সময় আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যে রাজাকারের সংখ্যাগুলো কোন দল থেকে কত পার্সেন্ট আছে, কত সংখ্যাগুলো আমরা দেখেছি। সম্ভবত বাংলাদেশে আওয়ামী লীগই সবচেয়ে বেশি রাজাকার ছিল, কারণটা হলো সে সময় ইনফ্লুয়েন্সিয়াল মানুষগুলো সমাজের কিন্তু আওয়ামী লীগের সাথে বেশি রিলেটেড ছিল, এবং পাকিস্তানে যারা কোলাবরেটর হিসেবে কাজ করছে এই মানুষদের সংখ্যা বেশি ছিল। এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স, এর মধ্যে দিয়ে কিন্তু মুসলিম লীগের সাবেক নেতা কর্মীরা কিন্তু একটা বড় অংশ সমাজের সেখানে বিএনপির সাথে মিশে যায়। এবং আজকে যারা বিএনপির মহাসচিব থেকে শুরু করে, তার বাবা কিন্তু আপনারা জানেন দালাল আইনে কিন্তু দীর্ঘ সময় জেলে ছিল। এবং বিএনপির সিনিয়র মিনিস্টার যারা আছে তাদের পরিবারের তাদের অনেকে তৃতীয় প্রজন্ম এখন সংসদে চলে আসছে, কিন্তু তাদের বাবারা দাদারা কিন্তু সবাই পাকিস্তানপন্থী ছিলেন, পাকিস্তানের সাথে একসাথে কাজ করেছেন। আবার অনেক রাজনৈতিক দল, বড় ছোট রাজনৈতিক দলগুলো করেছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রেক্ষাপটে ক্ষমা চেয়েছে, তাদের শাস্তিও হয়েছে, শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, বৈধ অবৈধ, এগুলো আমরা দেখেছি। তো এখন আমাদেরকে এই 54 বছর 55 বছর পরে আমাদের দরকার হলো পিছনের দিকে না থেকে, পিছন থেকে শিক্ষা নিয়ে আমাদের জাতীয় ঐক্য হয়ে কীভাবে করতে পারে, কীভাবে সবাই একসাথে হয়ে দেশকে এগিয়ে নিতে পারে। দুনিয়ার ইতিহাসে কিন্তু আপনি যেখানেই দেখেন একটা দেশে যুদ্ধ হওয়ার পরে পক্ষে বিপক্ষে এর ধরনের অনেক ঘটনা রয়েছে, কিন্তু তারাই দেশকে এগিয়ে নিতে পেরেছে যারা একসাথে কাজ করতে পেরেছে। ক্ষমা চেয়ে এগিয়ে গেলে সমস্যা কোথায়? এখানে কম বেশি তো অনেক দলে ক্ষমা চেয়েছে। এখন ধরেন আপনি কার কাছে ক্ষমা চাবেন, কে ক্ষমা চাবে? সে সময়ের যে রাজনৈতিক দলগুলো ছিল, সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল যেটা আমরা আওয়ামী লীগ। বাংলাদেশ পেয়েছি বাংলাদেশের মানুষের সে সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজাকাররা তো বেশি ছিল, সংখ্যা বেশি ছিল আওয়ামী লীগের রাজাকাররা। আওয়ামী লীগের রাজাকার সংখ্যা তালিকা দেখবেন সবচেয়ে বেশি ছিল। সে তুলনায় আজকে আমরা যাদেরকে সামনে তুলে আনছি তাদের সংখ্যা খুবই সামান্য ছিল, তাদের ভোটের পার্সেন্টেজও খুবই সামান্য ছিল। সম্ভবত ইস্ট পাকিস্তানে 0.3% ভোট পেয়েছিল, আমার যতটুকু মনে পড়ে একটা ক্যালকুলেশন থেকে 0.3%, লেস দেন 1% একটা ভোট পেয়েছিল। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে হিসাব করতে হবে, আমরা পিছনের দিকে থাকবো নাকি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই জায়গায় যদি আমরা তো সামনে এগিয়ে যেতেই চাই, তাহলে পেছনের এই এই ইস্যুগুলো যেহেতু বারবার উঠে আসে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছ থেকেও আসছে, মানে সরকারের পক্ষ থেকে আসছে আসল কথা, তো সেই সরকারের পক্ষ থেকে আসা কথাকে আপনারা যদি আমলে নিয়ে এগিয়ে যেতে চান তাহলে কি ক্ষমা চাওয়ার কোনো বিকল্প আছে কি না? এটা নিয়ে তো আপনি যদি স্পেসিফিক যদি বলেন, তো এটা অনেক রাজনৈতিক দলই, আপনি যে জামাতের কথা বলেন, জামাতের আমি তো বিভিন্ন সময় বলেছে আমরা যদি ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে হ্যাঁ, দেবেন। কিন্তু এটা অফিশিয়ালি ক্ষমা চাওয়া এটা আপনাকে বলতে পারেন অফিশিয়াল ডিক্লারেশন যে বিষয় আছে, অফিশিয়াল একটা ডিক্লারেশন দিতে পারে কিনা এটা আমরা বলতে পারি। এটা সরকার আলোচনা করতে পারে, বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে, এটা যদি জামাত চায় একটা অফিশিয়াল ডিক্লারেশন দিতে পারে। বাট জামাত যে জায়গা আজকে দাঁড়িয়েছে, বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, অবশ্যই 71 অবশ্যই ইরেলেভেন্ট হয়ে যায়নি, যাবেও না, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে জামাতকে অ্যাকসেপ্ট করেছে, জামাতকে ভোট দিয়েছে, জামাত দিকে ঝুঁকে যাচ্ছে, এই জায়গাতে কিন্তু জামাত 71 পজিশন কথাই ছিল
এই যে একটা আমার কাছে মনে হয় খুব বেশি ফ্যাক্ট করে আমার কাছে মনে হয় না। যদিও একটা অংশ এটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে, অ্যালাইভ রাখার চেষ্টা করে। আপনি যে 24-এর পরে যে বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে, সেখানে জামাতের যে অবস্থা, জামাত তার জোটবদ্ধভাবে 40%-এর উপর ভোট পেয়েছে এবং সামনের দিনগুলো যে মানুষের জামাতের প্রত্যাশা, এই জায়গায় মনে হয় এবং এই জেনজি জেনারেশন জামাতকে যেভাবে দেখছে আমার কাছে মনে হয় না এটা খুব বেশি রিলেভেন্ট আছে। বাট এই জায়গাতে যদি আমরা আলোচনা করে এটাকে সমাধান করতে পারি, একটা ডিক্লারেশন দিতে পারি, তাহলে হয়তো আগামী রাজনীতির জন্য অনেক বেশি ভালো হবে। জি, ধন্যবাদ রেজাউল করিম রনি। আসলে আওয়ামী লীগের ফিরে আসার ঘোষণা এবং 71-এর জামাতের এই যে ক্ষমা, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই এবং সেই সাথে আরেকটি বিষয় আমি নিয়ে আসতে চাই যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন যে বাংলাদেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান নিয়ে যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তাদের নিজেদের জীবন বাজি রেখেছিল, তারপর দেখলো যে কতিপয় মানুষ এটাকে নিজস্ব সম্পত্তি হিসেবে উগ্রবাদের উত্থান করেছে। এর কারণে আর কখনো কোনো গণ অভ্যুত্থান হবে না। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দুইটা, প্রথম একটা দিয়ে আগে শুরু করি। 71 প্রশ্নটা দেখেন, ফরগিভনেস, ফরগিভ অনলি দ্য আনফরগিভেবল। ক্ষমার বিষয়টা এত সহজ না। ক্ষমার এজেন্সি কার হাতে? ক্ষমার একটা প্রক্রিয়া আছে। এটা নিয়ে আমি একটা লম্বা লেখা লিখছিলাম, ক্ষমার দর্শন নামে। তো ক্ষমা, এবং আপনার সবচেয়ে বড় ক্ষমার যে আয়োজনটা ছিল সেটা হলো আপনার সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যেভাবে করেছিল। তো ফলে আমরা জানি যে ক্ষমাটা আপনি ধরেন যদি মুখে মুখে চান, এটা হয় না। আপনার যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে চাইতে হবে, সে ফ্যামিলি, এবং এটা একটা প্রক্রিয়া আছে, একটা লিগ্যাল মোরাল এথিক্যাল প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। আর 71-এর প্রশ্নটা হলো যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে যারা থাকে তাদের ব্যাপারে একটা ন্যাশনাল আপনার ট্রাস্টের ঘাটতি সবসময় থেকে যায়, যেটা জামাতকে সাফার করাচ্ছে এবং করাবে হয়তো আগামীতেও। যাই হোক, সেটা জামাত কীভাবে মোকাবেলা করবে সেটা জামাতের পলিটিক্যাল ইস্যুস। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, আওয়ামী লীগ এটাকে একটা ইস্যু আকারে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো বিচার নিয়ে রাজনীতি করেছে। 13 সালে তো অন্যায়ভাবে স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে যেভাবে বিচারগুলো করেছে সারা দুনিয়া নিন্দা জানিয়েছে। জামাত নিন্দা জানাবে ভালো কথা, তাদের নেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা ধরছি না। জামাতের বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা নিন্দা কিন্তু জানে, কিন্তু হাসিনা সব কিছু তো তখন আমরা বিরোধিতা করেছিলাম। এই জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, যে কারণে আমাদেরকে জঙ্গি, রাজাকার, হেন কোনো ট্যাগ নেই যেটা আওয়ামী লীগ দেয়নি। তো ফলে এই বিচার নিয়ে রাজনীতি করার মধ্য দিয়ে আজকে তারা আবার বলে যাচ্ছে 71-এ যদি এই জামাত গণহত্যা করার পরেও রাজনীতি করার অধিকার পায়, তাহলে 24 এসে না হয় একটু গণহত্যাই করছে, সে কেন পাবে না? পাবে। জামাতের লোকজনের তো ফাঁসি টাসি হয়েছে, তাহলে হাসিনা 2-4 বার ফাঁসি টাসি হওয়ার পরে আলাপে আসলে সে জামাতের ইকুয়াল হবে। তাহলে ফাঁসির আগে কেন সেই কথাটা বলছে? তো আওয়ামী লীগের লজিকই মানলাম, অন্য লজিকে যাচ্ছি না আমি। তো জামাতের তো 2-4টা ফাঁসি হয়েছে, তাহলে আওয়ামী লীগ জামাতের ইকুয়াল যদি হইতে চায় গণহত্যার পরেও রাজনীতি করার ব্যাপারে যদি তারা সমমর্যাদার অধিকারী হইতে চায়, তাহলে ফাঁসির পরে যাই আলাপটা হবে, আগে না। এইটা আচ্ছা। তারপরে যেটা বললেন, দেখেন রুমিন ফারহানার এই কথার সাথে আমি 100% দ্বিমত পোষণ করি। গণ অভ্যুত্থান কখন, কবে, কিভাবে হবে এইটা কোনো টাইম ফ্রেম ধরে হয় না। ইভেন 24-এর গণ অভ্যুত্থান যেটা, এই গণ অভ্যুত্থানের কিন্তু একক কোনো মাস্টার মাইন্ড নেই। আমরা সবাই মাস্টার মাইন্ড এবং কেউ মাস্টার মাইন্ড না। এবং এইটা কিন্তু হাসিনা পতনের আন্দোলন ছিল না, এটা ছিল কোটা আন্দোলন। এই আন্দোলন ইটসেলফ নিজের নিয়তি নির্ধারণ করে হাসিনার পতনের দিকে নিয়ে গেছে। আমরা সবাই আন্দোলনের পিছনে ধাবিত হয়েছি। আমরা কেউ এই আন্দোলনকে লিড দিয়েছি এটা বললে আপনার সত্য কথা বলা হবে না। কারণ আন্দোলনের মোড় ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছিল, ক্ষণে ক্ষণে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। আমরা যারা মাঠে ছিলাম, ফারুক ভাই নিশ্চয় মনে আছে, এই মনে হচ্ছিল হাসিনা টেক ওভার করে ফেলছে, এই মনে হচ্ছে জনগণ আবার পরাজিত হয়ে যাচ্ছে, আবার এই মনে হচ্ছে হাসিনা মনে আধা ঘন্টার মধ্যে পড়ে যাবে। তো ফলে এমন একটা অনিশ্চয়তার মধ্যে, এমন এক দোলাচলের মধ্যে, এমন এক নাটকীয়তার মধ্যে, এমন এক রোমাঞ্চের মধ্যে, এমন এক হররের মধ্যে মানুষ গিয়েছে, এইটার কোনো ব্যাখ্যা এটা বইলা শেষ করে দেয়। এটা একটা মহাকাব্য, এমন এক মহাকাব্য যে মহাকাব্য শেষ লাইন লেখার জন্য সবাই প্রতিযোগিতা করছে, একক কোনো কবি নাই। ফলে রুমিন ফারহানা যেটা বললেন যে 100 বছরেও আর গণ অভ্যুত্থান হবে না, সেটা এমন হইতে পারে যে 100 দিনেই হইতে পারে, আবার এমন হইতে পারে যে আবার 10 বছর পরে হইতে পারে। ফলে আবার কোন ফর্মে হবে, হ্যাঁ, আবার হইতে পারে যে আর কোনোদিন গণ অভ্যুত্থানের কোনো আন্দোলনেরই হয়তো দরকার হচ্ছে না। ফলে এগুলো আগাম বলাটা এইটা। আরেকটা হলো এখানে যে কথায় কথায় উগ্রবাদের কথা বলা হয়, এইখানে উগ্রবাদ জিনিসটা কারা প্রচার করে এটা আমরা সবাই জানি, এবং উগ্রবাদ প্রচারের সুবিধা কারা নেয়? এই যে নরেন্দ্র মোদী নেয়। এই উগ্রবাদী প্রচার, বাংলাদেশ বিরোধী প্রচারের সুবিধা নিয়ে আপনি দেখেন কলকাতায় একটা সরকার গঠিত হয়েছে। ফলে আমি মনে করবো পলিটিশিয়ান হিসাবে এই ধরনের বক্তব্য, হ্যাঁ, ওই অতিরঞ্জিত বক্তব্য না দিয়ে একটা কনস্ট্রাকটিভ আলাপ করা এবং এমন একটা আলাপের মধ্যে নেওয়া যেটা থেকে জাতীয় উপকৃত হয় সেদিকে ফেরা উচিত। ধন্যবাদ রেজাউল করিম রনি, ফারুক হাসান এবং ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ।
আমাদের কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।